আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। শুরু করছি রবি ঠাকুরের এই অসম্ভব ভালো একটি কথা দিয়ে। আর এই যে তথ্য ও সত্যের কথা বললাম, তথ্য ও সত্য ঘটনার সঠিক মিশেল যে সত্যিই আগুন জ্বালতে পারে তা বোঝার জন্য খুব বেশি দূর আমাদের যেতে হয় না। ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের সেই সব আগুন ছড়ানো দিনগুলোতে যখন মুক্তিকামী মানুষগুলোর শিরায় শিরায় ছুটছে প্রতিবাদী রক্তস্রোত, ঠিক তখন দেশীয় সংবাদপত্র ও পত্রিকাগুলো স্বাধীনতার যজ্ঞে দিল ঘৃতাহুতি। দাউ দাউ করে জ্বলে উঠল জাতীয়তাবোধের আগুন, ছিন্ন ভিন্ন হতে থাকল ব্রিটিশ কোম্পানির চাতুরি ঘেরা রাজনৈতিক জাল। দলে দলে শিক্ষিত মানুষ থেকে সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়লেন স্বাধীনতা যুদ্ধে। মহিলা মহলের এই শুরুটা করতে গিয়ে সত্যি আজ শিহরণ লাগছে। শ্রোতা বন্ধুরা, আজ মহিলা মহলে থাকছে এমনই একটি বিষয় যা নিয়ে আলোচনা করতে গেলেই আমরা আরও একবার স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের একটা পাতা অন্তত উল্টিয়ে দেখবই। আর আজ এই পাতা উল্টানোর ফিরে দেখায় সঙ্গী থাকছেন অত্যন্ত জনপ্রিয় লেখিকা শ্রীমতী চুমকি চট্টোপাধ্যায়। দিদি, মহিলা মহলে আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ চিত্রা, আমিও খুব খুশি আসতে পেরে। আমরা স্বাধীনতার সময় যেসব পত্রপত্রিকাগুলো ছিল সেই বিষয়ে আলোচনা করছি। তো প্রথমেই এটা জানতে ইচ্ছে করছে আপনার কাছে যে ঠিক কিভাবে প্রথম দেশীয় ভাষায় পত্রিকা লেখা শুরু হলো। আচ্ছা, আমরা তো সকলেই জানি যে পত্রিকা, সংবাদপত্রই বলো কি সাময়িক পত্র, এটার সূচনা কিন্তু হয়েছিল ইংরেজদের হাত ধরে। যেমন অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট, এটা তো খুবই জনপ্রিয়, মানে একটি নাম আর কি, মানে আমাদের জনপ্রিয় বলবো না, আমাদের শোনা চেনা নাম। তো সেটা শুরু হয়েছিল মোটামুটি 1780 খ্রিস্টাব্দ নাগাদ। আর কিন্তু আমাদের দেশীয় ভাষায় সংবাদপত্র যদি বলতে হয় তাহলে ওই 1818 সালে আমাদের হুগলির শ্রীরামপুর থেকে ব্যাপটিস্ট মিশনারি চার্চ থেকে প্রকাশিত হয়েছিল তোমার দিগদর্শন নামক একটি বাংলা পত্রিকা, সংবাদপত্র, যেটি জন ক্লার্ক মার্শম্যান তিনি কিন্তু প্রকাশ করেছিলেন। যদিও নামেই তিনি প্রকাশ করেছিলেন, আমাদের সেই সময়কার যারা পণ্ডিত মানুষ, হিন্দু পণ্ডিত মানুষরা ছিলেন, তারাই কিন্তু পরিচালনা করতেন পত্রিকাটি। আর একটা পত্রিকার নাম পাওয়া যায়, সেটা হচ্ছে সমাচার দর্পণ। মানে দুটি পত্রিকা এক মাসের তফাতে প্রকাশিত হয়েছিল। প্রথম দিগদর্শন, তার এক মাস বাদে সমাচার দর্পণ। তো এই দুটিকেই মোটামুটি বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র হিসেবে, দেশীয় সংবাদপত্র হিসেবে ধরা যায় আর কি। আচ্ছা আচ্ছা দিদি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন, আবার দ্বারকানাথ বিদ্যাভূষণের সোমপ্রকাশ পত্রিকা, এই পত্রিকা দুটির কথা যদি বলি, যেহেতু আমরা ইতিহাসে নামগুলো ফিরে ফিরে পাই, তো এই দুটি পত্রিকার স্বাধীনতা আন্দোলনে কতটা ভূমিকা ছিল বলে আমরা জানতে পারবো? আসলে আমরা তো এই কথাটা জানি যে পেন ইজ মাইটার দেন সোড, যে কলম তরবারির থেকেও অনেক বেশি শক্তিশালী। সুতরাং যখন আমাদের জাতীয় জীবনে বাঙালির মানে নবজাগরণের একটা বোধ তৈরি করার জন্য পত্রপত্রিকাগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেই সময়। এই যে জাতীয়তাবাদের বীজ, এটা তো আমাদের যে ভারতীয় জনগণ, তাদের মনে যে বীজটা রোপণ করার জন্য আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি 1872 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকা চালু করলেন। কিন্তু সোমপ্রকাশ, যেটি আমাদের দ্বারকানাথ বিদ্যাভূষণ
শুরু করেছিলেন সেটি কিন্তু 1863, মানে তারও আগে। এই সোমপ্রকাশ পত্রিকার চালু করার পেছনেও কিন্তু বঙ্কিমচন্দ্রের প্রচুর উৎসাহ ছিল। তিনি তার বন্ধু সমান ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। বঙ্কিমচন্দ্রের উৎসাহে সোমপ্রকাশ প্রকাশনা শুরু হয় 1863। তারও প্রায় 10 বছর বাদে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশ করতে থাকেন বঙ্গদর্শন। এবং এই মানে সাহিত্যের মধ্যে দিয়ে বাঙালির জীবন ও মননে যে জাতীয়তাবোধের জন্ম দেওয়া যায়, সেটা বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শনে তো প্রতি পাতায় পাতায় মূর্ত হয়ে উঠেছিল। আর যেমন রবীন্দ্রনাথ বলেইছিলেন যে বঙ্কিমের বঙ্গদর্শন আসিয়া বাঙালির হৃদয় একেবারে লুট করিয়া লইল। আর তাছাড়াও আমাদের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পালও তিনিও বলেছিলেন যে বাংলার নবযুগের সাহিত্যে বঙ্গদর্শন এক বিশেষ উচ্চ স্থান অধিকার করিয়া আছে। সুতরাং এই দুটো উক্তি থেকে আমরা বুঝতে পারি যে বঙ্গদর্শন কী ধরনের কাজ করত। আর পত্রিকাটি যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তখন তার তো কিছু বিশেষত্ব থাকবেই। সেখানে প্রথম 4 বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছিলেন, পরের 4 বছর তাঁর অগ্রজ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছিলেন। শুধু যে আমাদের স্বাধীনতা আন্দোলনের যে রাজনৈতিক বক্তব্য বা তাই নিয়ে আলোচনা, সেটি নয়। এখানে তোমার ভাষাতত্ত্ব, প্রত্নতত্ত্ব, সাহিত্য সমালোচনা, কৃষকদের অসুবিধে সুবিধে, হিন্দু মুসলিম সমস্যা, এগুলো নিয়েও প্রচুর আলোচনা থাকতো। আর বঙ্গদর্শনে যে কেবলমাত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখতেন তা নয়, সেই সময়কার বহু বিশিষ্ট লেখক যেমন রমেশচন্দ্র দত্ত, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, চন্দ্রনাথ বসু, হরপ্রসাদ শাস্ত্রী, দীনবন্ধু মিত্র, এরাও লিখতেন। মানে সব দিকপাল মানুষেরা লিখতেন। সুতরাং তাদের মতামত, তাদের যা কিছু সমালোচনা আলোচনা, সেগুলো তো তখনকার আমাদের জনজীবনে প্রভাব ফেলবেই। এটা বঙ্গদর্শন মোটামুটিভাবে এইরকম আমরা পাই আর কি। আর সোমপ্রকাশ, আমাদের দ্বারকানাথ বিদ্যাভূষণের সোমপ্রকাশ ছিল মানে বলতে গেলে আরও এক কদম এগিয়ে। মানে বাংলার নবজাগরণ ও সাংবাদিকতার ইতিহাসে মানে সোমপ্রকাশের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সোমপ্রকাশ ছিল শিক্ষিত উদারপন্থী মধ্যবিত্ত বাঙালির মুখপত্র। আর মানে এটার বিশেষত্ব ছিল মার্জিত রুচি, নির্ভীক সমালোচনা, আর হচ্ছে ভাষার একদম সহজ সরল প্রাঞ্জল ভাষা। তখন আরও অনেক সাময়িক পত্রপত্রিকা বেরোতো, কিন্তু সেখানের না বিষয়গুলি ছিল একটু ধোঁয়াশা, মানে খুব পরিষ্কার নয়। ভাষার শালীনতাও অনেক ক্ষেত্রে হয়তো লঙ্ঘিত হতো, যেটা সোমপ্রকাশ খুব মানে কি বলবো, মানে খুব দৃঢ়তার সঙ্গে এগুলোকে রক্ষা করতেন, একদম রক্ষা করতেন। আরও একটা বিষয় থাকে কি, মানে এই সময় ইংরেজ শক্তি যারা ব্রিটিশ শাসক দেশের, তাদের বিরুদ্ধে কথা বলতে গেলেও ওই ধোঁয়াশাটা বোধহয় অনেক পত্রিকাই রাখতো, যাতে না তারা কুনজরে পড়ে যায় ব্রিটিশদের। একদম একদম সাহসটা এরা দেখে, এরা একদম নির্ভীক ছিলেন, একদম নির্ভীকভাবে দৃঢ়তার সঙ্গে বলিষ্ঠভাবে সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি সমস্ত নিয়েই আলোচনা হতো এই সোমপ্রকাশ পত্রিকায়। আর এছাড়াও মানে এখানে ওই কৃষকদের, চা বাগানের শ্রমিকদের এগেনস্টে ইলবার্ট বিল বা আগ্রা দরবার, হিন্দু মুসলিম সমস্যা, ব্রিটিশ শাসনের স্বরূপ, এই জিনিসগুলো খুব মানে বলিষ্ঠভাবে প্রকাশ করা হতো এই সোমপ্রকাশ পত্রিকায়। মানে এক কথায় বলা যেতে পারে এই পত্রিকাটি ছিল বঙ্গীয় জাতীয় জাগরণের এক নির্ভরযোগ্য দলিল। ঠিক। স্বাধীনতা আন্দোলন মানে তো শুধুই ইংরেজদের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করা তা তো নয়, মানে আরও অন্য দিক আছে। সেগুলোকে আমরা যদি ঠিকঠাকভাবে গঠন করতে না পারি, যেমন এই হিন্দু মুসলিম সমস্যা কিংবা অন্যান্য ক্ষেত্রে দেখতে পাই যে তাদের মধ্যে ভীরুতা বহু কাজে, সেগুলোও কিন্তু পরোক্ষভাবে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে মানুষকে অনেকটা উদ্বুদ্ধ করেছে বলা যায়। একদমই। আচ্ছা, আমরা এতক্ষণ আলোচনা করছি দেশীয় পত্রিকাগুলো নিয়ে, যারা ইংরেজদের বিরুদ্ধে, স্বাভাবিকভাবেই ভারতবর্ষের মানুষ তো চাইবেনি যে ইংরেজদের বিরুদ্ধে আমরা কতটা কথা বলতে পারি, সেই জোরটা তৈরি করা। কিন্তু ইংরাজি ভাষাতেও ইংরাজি পত্রিকাও তখন ছিল, যে ইংরাজি পত্রিকাগুলো
ইংরেজদের নিয়েও আলোচনা করতো বা সমালোচনা করতো। যেমন আমরা একটু ইতিহাস ঘাটলেই পেয়ে যাই বেঙ্গল গেজেটের কথা। সেটা নিয়ে যদি দিদি কিছু বলেন। বেঙ্গল গেজেট তো আমরা জানি যে মানে 1800 সালে আমাদের প্রথম বাষ্পচালিত মুদ্রণ যন্ত্র এলো, আর পঞ্চানন কর্মকার তিনি হরফ তৈরি করলেন। তারপরে 1818-তে আমাদের হিকির বেঙ্গল গেজেট বেরোলো। তবে বেঙ্গল গেজেটে মানে বিষয়বস্তু, হিকিও কিন্তু এমন অনেক আলোচনা বেঙ্গল গেজেটে প্রকাশিত হতো যেটা কিন্তু আমাদের তখনকার এই ইংরেজ শাসকদের পছন্দ ছিল না একদম, যার জন্যে পরবর্তীকালে বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা ওটাকে হয়েছিল, তাদের পছন্দ হতো না। তাছাড়াও আরও অনেক, যেরকম এই সমস্ত পত্রিকাগুলোতে শিল্প সংস্কৃতি, তখনকার সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হতো, বেঙ্গল গেজেটেও কিন্তু সেগুলো প্রকাশিত হতো সেই ধরনের। হয়তো প্রথম বলে অত গোছানো ছিল না ব্যাপারটা, যেহেতু একদম প্রথম পত্রিকাটি গোছানো ছিল না, কিন্তু চেষ্টা তিনি করেছেন। ভাষা নিয়ে একটু দ্বন্দ্ব আছে বেঙ্গল গেজেটে, সবসময় হয়তো ভাষা শালীন ছিল না, কিন্তু তবুও একটু সাধুবাদ তো দিতেই হয়, কারণ এত বড় একটা উদ্যোগ তো তিনি নিয়েছিলেন, যার হাত ধরে পরবর্তীকালে কিন্তু আমাদের ভারতীয় ভাষায়, আমাদের বাংলা ভাষার পত্রিকাগুলো মানে প্রকাশের একটা উদ্যোগ তাদের মধ্যেও এসেছিল। হ্যাঁ, সেটার সূচনা কিন্তু বেঙ্গল গেজেট, এটা বলতেই হয় আর কি। যেমন রামমোহন রায়ও ভেবেছিলেন যে ইংরাজি পত্রিকা পড়ে তিনি তো উদ্বুদ্ধ হচ্ছেন, কিন্তু যেসব মানুষ ইংরাজি জানেন না তাদের কাছে পৌঁছে দেওয়া, সেটাও একটা বড় গুরুত্বপূর্ণ কাজ ছিল সেই সময়। একদম, কারণ ইংরাজি ভাষা তো সকলে জানতেন না, সেটা একটা বড় সমস্যা ছিল। ঠিক। আমরা এবার একটু শুনি যে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করছিলাম, যে আলোচনায় আমাদের অর্ধেক আকাশ বাঁধছিলেন, সেটা হলো নারী। যে আমরা কিন্তু কোনোভাবেই স্বাধীনতা আন্দোলনে মহিলা তথা নারীদের ভূমিকাকে যেমন অগ্রাহ্য করতে পারি না, তেমনভাবেই আমাদের এটাও তো ভাবতে হবে যে এমন কোনো পত্রিকা কি সেই সময় কাজ করেছে যেখানে এই কথাগুলো তুলে ধরা হয়েছে। মানে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাদের কথা তো তারা বলছেন তাদের সাহিত্যে, কিন্তু পত্রিকা তারা কতটা এগিয়ে এসেছিল? আমরা একটা পত্রিকার নাম তো পাই, উমেশচন্দ্র দত্ত যার সম্পাদক ছিলেন, বামাবোধিনী পত্রিকা। আচ্ছা, বামাবোধিনী আমরা নামটা থেকেই বুঝতে পারি, বামা মানে নারী এবং তাদের বোধ উদয় করার জন্য বামাবোধিনী। তো উমেশচন্দ্র দত্ত মহাশয় তিনি বুঝেছিলেন যে পুরুষদের মতো যদি মহিলাদেরও শিক্ষাদান না করা যায়, তাহলে কোনোদিনই তাদের অবস্থার উন্নতি হবে না, তারা এগোবেও না। আর একটা দেশের সার্বিক উন্নতি বা সার্বিক প্রগতির জন্য কিন্তু মহিলাদের শিক্ষিত হওয়া খুব প্রয়োজন। তাদের হ্যাঁ, কারণ যেহেতু মানে একটা দেশে তো শুধু পুরুষ শাসিত হলে তাদের তো অর্ধেকই মহিলা, সুতরাং তারা যদি এগিয়ে না আসে, তারা যদি শিক্ষিত না হয়, সে দেশের উন্নতি কিন্তু সম্ভব নয়। আর এমনি স্বাধীনতা আন্দোলন নারীদের ভূমিকা মানে বলার নয়, যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা। সেটা তো মানে ভাবতেই হবে যে আজকে আমরা যে স্বাধীনতা ভোগ করছি, আমরা মহিলারা আজকে যেখানে পৌঁছেছি, তার পেছনে যে কত রক্ত, কত শ্রম, কত মানে চোখের জল ঝরেছে, সেটা তো আমরা এখন হয়তো অতটা মনে করলে আমাদের গায়ে কাঁটা দেয়। সেটাই সেই সময় দাঁড়িয়ে নিশ্চয়ই তার পিছনে এমন কোনো ইন্ধন ছিল যাতে তারা উৎসাহিত হয়েছিলেন ওই জায়গায় দাঁড়িয়ে, ওই সময়ে যেখানে নারীরা একেবারে বলা যায় যে পর্দার পিছনে ছিলেন, সেখান থেকে এসে এই লড়াইতে নেমেছেন। সেটার জন্য নিশ্চয়ই তো পত্রিকাদের একটা ভূমিকা তো রয়েছেই। এবং মেয়েদের মানে উমেশচন্দ্র দত্ত বুঝেছিলেন যে মেয়েদের শিক্ষাদানের অসুবিধাটা কোথায়। এক নম্বর হচ্ছে সময়ের অভাব। আজকে আমরা যারা সংসার, কি আমরাও তো করছি, আমরাও সবই করছি, আমরা সংসার পালন করছি, সন্তান পালন করছি, তার সঙ্গে কাজ করছি, কিন্তু আজকে যন্ত্র এত সাহায্য করে আমাদের যে আমাদের কিন্তু সময়টা আমরা অনেকটা বাঁচিয়ে ফেলতে পারি। আমাদের উনুন ধরাতে হয় না কাঠকয়লা দিয়ে, আমাদের শিল নোড়ায় মশলা বাটতে হয় না। আর মানে আমরা এই যে আগেকার দিনে এই এত শ্রম,
একটা সামান্য রান্না করতে গেলে যা পরিশ্রম হতো, কয়লা ভাঙা থেকে শুরু করে তার আয়োজন, উনুন ধরা, তার আঁচ নিভে যাচ্ছে, কমানো বাড়ানোর অসুবিধে, তারপরে মানে সমস্ত কাজ মহিলারাই করতেন এবং নিজে হাতে করতেন। সুতরাং সময় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেই সময়। শিক্ষা মানে তারা যে পড়াশুনো করবেন সেই সময়টা কোথায়। আর 2 নম্বর হচ্ছে উৎসাহ না পাওয়া। উৎসাহটা কে দেবেন তাদের, যে না তোমরা পড়ো। এখন যেমন ছেলেমেয়েরা মিলেমিশে কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করে, কিন্তু সেই সময়ের তো চিত্রটা একদমই অন্যরকম ছিল। সুতরাং উৎসাহ দানের অভাব ছিল, এবং ছিল শিক্ষাদানের মানে সাহায্য লাভ না করা। মানে আমি যে পড়বো, আমি যদি স্কুলে বা নাও যাই, আমাকে বাড়িতে এসে যিনি পড়াবেন তাদের তো সেই পর্দানসীন অবস্থা, ঘরের থেকে তো বাইরে পরপুরুষের কাছে তো পড়া যাবে না। সুতরাং এই জিনিসগুলো মানে প্রচণ্ডভাবে ছিল, যার জন্যে মেয়েদের শিক্ষা দীক্ষার এতখানি অসুবিধে ছিল। তো এই পত্রিকাটির প্রত্যেক সংখ্যায় বা একটা সংস্কৃতে শ্লোক থাকতো, যার মানে করলে দাঁড়ায়, বাংলায় মানে করলে দাঁড়ায়, কন্যাকে পালন ও যত্নের সঙ্গে শিক্ষা দেওয়া আবশ্যক। প্রতি বামাবোধিনীর সংখ্যায় কিন্তু এই শ্লোকটা, হ্যাঁ, এটা মানে এত ভালো লাগে। এরা ভেবেছিলেন বলেই তো আজকে আমরা এতটা এগোতে পেরেছি। হ্যাঁ, সেই যুগে তো বামাবোধিনী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সেই সময় নিয়েছিল। ঠিক। আচ্ছা, মহিলাদের প্রসঙ্গ তো আমরা শুনলাম যে তাদের জন্য পত্রিকা ছিল, বিশেষ করে তাদেরকে উদ্দেশ্য করে লেখা এরকম পত্রিকা। তো এরপরে একটু জানতে চাইব যে এই যে জায়গাগুলো আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, এটা বোধহয় একটু শিক্ষিত, একটু সমাজে যারা উন্নত তাদের কাছেই এই পত্রিকাগুলোর বেশি সমাদর ছিল বা পৌঁছতো। মোট কথায় খুব শিক্ষিত জায়গাগুলো আর কি। তো এবার একটু জানতে চাই যে গ্রামাঞ্চলে, সেখানে অল্প শিক্ষিত বা স্বল্প শিক্ষিত মানুষের মধ্যে এমন কোনো পত্রিকা কি ছিল যেটা তাদের মধ্যে উৎসাহ যোগান করতে পারত? এ বিষয়ে আমরা একটি নাম পাই, সেটা হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা। আচ্ছা। বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রামের কুমারখালী বাংলা পাঠশালার প্রধান শিক্ষক ছিলেন হরিনাথ মজুমদার। আচ্ছা। সাধারণভাবে তাকে কাঙাল হরিনাথ হিসেবেই কিন্তু বেশি তিনি পরিচিত ছিলেন। কাঙাল হরিনাথের নাম আমরাও শুনেছি, কিন্তু তিনি ছিলেন হরিনাথ মজুমদার, ওই পাঠশালার প্রধান শিক্ষক। উনিও ওই 1863 নাগাদ নিজের উদ্যোগে একটি মাসিক সংবাদপত্র প্রকাশ শুরু করেন। তার নাম ছিল গ্রাম বার্তা প্রকাশিকা। আর তার পত্রিকা প্রকাশের উদ্দেশ্যটা খুব কিন্তু মজার ছিল। সেটা হচ্ছে উনি শুনেছিলেন যে ব্রিটিশ গভর্নমেন্ট বাংলায় যে সমস্ত পত্রিকা প্রকাশিত হচ্ছে, এই ধরনের সংবাদপত্র বা সাময়িক পত্র, তার ইংরেজি অনুবাদ করাতে চাইছেন। কেন না, তারা বুঝতে চাইছেন যে কি ধরনের খবরাখবর এখানে বেরোয়। যেহেতু বাংলা পড়তে পারতেন না, তারা ইংরেজি অনুবাদ করিয়ে বুঝতে চাইছিলেন যে কি ধরনের খবর এরা বার করছে, জানা দরকার সেটা ব্রিটিশ বিরোধী কিনা। তো সেইটা উনি জানতে পেরে তখন উনি চিন্তা করলেন যে গ্রামের মানুষের সমস্যা, যে সাংঘাতিক অত্যাচারিত হচ্ছে তারা, কৃষকরা বা গ্রাম যারা, তাদের সমস্যার কথা যদি উনি লেখেন এবং সেটা যদি অনুদিত হয়ে ইংরেজ গভর্নমেন্টের কানে যায়, তাহলে হয়তো তার একটা প্রতিকারের উপায় হতে পারে। আচ্ছা। তো সেইটা চিন্তা করেই কিন্তু তিনি গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করতে শুরু করেন। এবং এটা মানে শুধু যে তাদের সমস্যাই থাকতো তা নয়, সাহিত্য, দর্শন, বিজ্ঞান ইত্যাদি বিষয়গুলোও আলোচনা হতো। আর উনি চেয়েছিলেন গ্রামের কল্যাণে দেশিতৈষী শহুরে মানুষ যারা যারা দেশের ভালো চান, মঙ্গল চান, তারা যদি এই পত্রিকাটি পড়ে গ্রামের কল্যাণে এগিয়ে আসেন। এটাও তার একটি উদ্দেশ্য ছিল আমাদের হরিনাথ মজুমদারের। তার সেই জন্য তিনি এটা তার পৌত্র বিশ্বনাথ মজুমদার পরবর্তীকালে বলেছিলেন যে ওনার এইটা একটা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য তো ব্রিটিশ সরকারের কানে পৌঁছানো, দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে শহুরে যারা একটু অর্থবান, যারা শিক্ষিত, তারা যাতে গ্রামের কল্যাণে কিছু সাহায্য করেন বা এগিয়ে আসেন, সেটাও একটা উদ্দেশ্য ছিল। আর গ্রাম বার্তা প্রকাশিকার বিষয়গুলি সমকালীন সামাজিক ইতিহাস জানার একটা গুরুত্বপূর্ণ সাময়িক পত্রিকা ছিল। অনেক বছর ধরে চলেছিল পত্রিকাটা, প্রায় 50 বছরের উপরে।
সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ পত্রিকা হিসেবেই ধরা যেতে পারে। মানে গ্রামের বুকে এত বছর ধরে পত্রিকা মানেই তো খুবই একদম সেটাই, আমরা এই পত্রিকাটার কথা পাই। বেশ, আমরা অনেকটাই এগিয়ে এসেছি পত্রিকা সম্পর্কে জানতে জানতে। তো এবার একেবারে শেষে, লাস্ট বাট নট দ্য লিস্ট, যার কথা বলবো সেটা হচ্ছে হিন্দু পেট্রিয়ট। হ্যাঁ, তো হিন্দু পেট্রিয়ট নিয়ে তো এত লেখালেখি হয়েছে, মানুষ এত জেনেওছে পত্রিকাটি সম্পর্কে, তবু এটা তো একটা ইতিহাস, হিন্দু পেট্রিয়ট নিজেই একটা ইতিহাস। তো সেই হিন্দু পেট্রিয়ট নিয়ে কি বলবেন দিদি? হিন্দু পেট্রিয়ট কিন্তু ইংরেজিতে প্রকাশিত হতো, প্রতি সপ্তাহে ইংরেজিতে প্রকাশিত হয়, এবং মূলত নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অত্যাচারটাকেই তারা মানে গুরুত্ব দিয়ে প্রকাশ করতেন। মানে নীল চাষিদের ওপর অত্যাচারের প্রতিবাদী কণ্ঠ হিসেবে এটা মোটামুটি পাওয়া যায় যে 1853 সালে প্রকাশিত হতে শুরু করেন। গিরিশচন্দ্র ঘোষ প্রথম সম্পাদক ছিলেন, তারপরে উনি বছর দুয়েক সম্পাদনা করেছেন, তারপরে হরিশচন্দ্র মুখার্জি সম্পাদনা দায়িত্বটা নিয়েছিলেন। এই পত্রিকায় 1857 সালে যে সিপাই বিদ্রোহ আমরা জানি, মহাবিদ্রোহ হয়েছিল, সেই খবরগুলো কিন্তু হিন্দু পেট্রিয়ট পত্রিকা খুব গুরুত্ব দিয়ে ছাপত, প্রকাশ করত। মালিকানা কিন্তু হাত বদল হয়েছে। প্রথম মালিক ছিলেন মধুসূদন রায়, তারপরে ক্রমান্বয়ে কিন্তু আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কালীপ্রসন্ন সিংহের হাতেও এই পত্রিকা গেছে, তারাও মানে মালিকই বলা যেতে পারে। সেটা ছিল, যদিও এরা এই যে সিপাই বিদ্রোহের, যেহেতু মুঘল সম্রাটদের সাহায্যে সিপাই বিদ্রোহটা হয়েছিল, সেটাকে অনেকে কিন্তু ভালো চোখে দেখেননি, মানে ব্রিটিশ বিরোধী তারা, কিন্তু যেহেতু মুঘল সম্রাটদের একটা সাহায্যার্থে এইটা হয়েছিল, সেজন্য ভালোভাবে নিতেন না। পরবর্তীকালে অবশ্য ব্যাপারটা মিটে যায়। আর তবে ওই তাঁতিয়া টোপির যে ফাঁসি হয়েছিল এই সেইটাকে আবার এরা কিন্তু খুব গুরুত্ব দিয়ে তার প্রতিবাদ হিসেবে তারা কিন্তু মানে এই পত্রিকার মাধ্যমে যথেষ্ট প্রতিবাদ করেছিলেন। এই তাঁতিয়া টোপির, বা কুঁবার সিং ছিলেন, তার যে ফাঁসি হয়েছিল, এইগুলোকে এরা হিন্দু পেট্রিয়ট পত্রিকায় কিন্তু এই বিষয়ে যথেষ্ট প্রতিবাদী লেখা পাওয়া গেছিল। কিন্তু একটা নেতিবাচক দিকও হিন্দু পেট্রিয়টের আমরা পাই, সেটা হচ্ছে যে অধিকাংশ শিক্ষিত মানুষ ওখানে মানে তাদের মতামত প্রকাশ করেছিলেন যে এই যে বাল্যবিবাহ, এইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে যৌথ পরিবার বা জাতপাত প্রথা এইটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। এটা কেন, মানে এটা কিন্তু শিক্ষিত মানুষেরই বক্তব্য ছিল যে বাল্যবিবাহ রদ করাটা ঠিক নয়। মানে এইটা একটা হিন্দু প্যাট্রিয়ট, এগুলো ছাপা হতো এবং এটাকে দেখা হয় হিন্দু প্যাট্রিয়টের একটা নেতিবাচক দিক। আচ্ছা, মানে তাদের মতবাদটা তো সঠিক ছিল না, বাল্যবিবাহ বিচার করাটা প্রয়োজন। হ্যাঁ, সেইটাই। তাছাড়াও কিছু যেমন ওই আমাদের কলকাতা হাইকোর্টের খুব প্রতিষ্ঠিত একজন উকিল ছিলেন জগদানন্দ মুখোপাধ্যায়, তার বাড়িতে প্রিন্স অফ ওয়েলস এসেছিলেন। তাকে সেই তখনকার উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে মেয়েরা বরণ করে নিয়েছিল, এবং সেই সমস্ত খবর বেরোনোতে জাতীয় স্তরে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল যে যাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি তাদের প্রতিনিধিকে এত বরণ করার কি প্রয়োজন, গুরুত্ব দেওয়ার। ব্যাপারটা হচ্ছে যে একটা পত্রিকাতে সব রকম খবরই তো থাকে এখন। হ্যাঁ, সেটাই, সবটাই যে ব্রিটিশ বিরোধী গ্রহণযোগ্য হবে সেটা নয় সকলের, সেইটাই। আর এছাড়া কিন্তু কিছু কিছু বিল সে সময় এসছিল যেগুলো, যেমন ইলবার্ট বিল, ইমিগ্রেশন বিল, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এখানে কি ছাপা হবে কি ছাপা হবে না তার একটা খুব কড়া নিয়ম ছিল। চা শ্রমিকদের বিপক্ষে বিল ছিল, সেইগুলোর পক্ষে হিন্দু প্যাট্রিয়ট লিখতো যে এই বিলগুলো ঠিক নয়। এ ধরনের বহু ভালো, মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। পজিটিভ নেগেটিভ সব রকম খবরই তো থাকবে সংবাদপত্রে, তো সুতরাং এগুলোর এই জন্যেই এখনও আমরা এগুলোর নাম করি আর কি। ঠিক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। তো এবারে শেষ জায়গায় এসে একটাই কথা বলার, যে স্বাধীনতা আন্দোলনে সর্বোপরি গণমাধ্যমের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল যদি বলেন। গণমাধ্যমের ভূমিকা, ওই তো বললাম যে আমাদের তো আমরা এটা জানি যে পেন ইজ মাইটার দ্যান সোর্ড। সেই সময় তো দূরদর্শন ছিল না, বা আমাদের রেডিওর চলও কতটা হয়েছিল আমার জানা নেই।
মানে এইগুলোতে আমরা যে ধরনের কানে শোনা বা চোখে দেখার যে একটা ইম্প্যাক্ট হয় মানুষের মনে, তার থেকে কি মানে সেই জায়গাটা সমস্তটাই কিন্তু কভার করেছিল পত্রিকা। হ্যাঁ, ছাপার অক্ষরে যে পত্রিকা বেরোতো, মানুষ তখন সেগুলো পড়েই উদ্বুদ্ধ হতেন। এখনও কিন্তু একটা জিনিস আমাদের বলতেই হবে, আজ যে প্রযুক্তি এত এগিয়ে গেছে, আজকে আমরা একটি মুঠোফোনের মাধ্যমে পৃথিবীকে জানতে পারছি, দেখতে পাচ্ছি, তাও কিন্তু খবরের কাগজ প্রতি বাড়িতে আসে। ঠিক, সকালটা শুরুই হয় আমাদের কাগজ পড়ে। সুতরাং এই ছাপার অক্ষরে খবর জানা, মানে সমস্ত বিশ্বের এবং আমার দেশের, এটার কিন্তু গুরুত্ব সেকালে তো প্রচণ্ড ছিল, আজকের দিনেও কমেছে বলে আমার মনে হয় না। তাহলে কিন্তু খবরের কাগজগুলো বন্ধ হয়ে যেত। ৭৫ বছর হয়ে গেছে আমরা স্বাধীন হয়েছি, আজও তো আমরা কাগজও পড়ছি, সবই করছি। আসলে কেউ মানে রিপ্লেস কেউ কাউকে করতে পারে না। টেলিভিশন এসে সিনেমা হলকে করতে পারেনি, মোবাইল এসে টেলিভিশনকে করতে পারেনি। যে যার নিজের জায়গায় আছে, মানুষ বুদ্ধিমান, সে ঠিক বেছে নেয় কোনটা সে রাখবে, কোনটা সে ফেলে দেবে। অনেক ধন্যবাদ দিদি, এত সুন্দর আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। আর একেবারে সাক্ষাৎকারের শেষ প্রান্তে এসে ওই একই কথা দিদির মতন করেই বলি যে গণমাধ্যম, এই গণমাধ্যমের মধ্যে হয়তো অনেক কিছু আছে, তবু আজকে যেহেতু আমরা আলোচনা করছিলাম পত্রপত্রিকা নিয়ে, তো সেখানেই এসে শেষ করি এই বলে যে স্বাধীনতা পাওয়ার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য একদিন গণমাধ্যম তার কলমটি তুলে নিয়েছিল। আজও যদি, আজ এত বছর পরেও যদি আমরা এমন কোনো সমস্যায় পড়ি যেটা আমাদের স্বাধীনতার পরিপন্থী, তাহলে কিন্তু সেই গণমাধ্যম, সেই খবরের কাগজ, পত্রপত্রিকাকেই আবারও বলবো সেই সত্যের কলমটি তুলে ধরতে, আমাদের সকলকে ন্যায় বিচার পাবার সুযোগ করে দিতে, সত্য এবং তথ্য দুটো যেন একসঙ্গে পাই। সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো আমাদের এই সাক্ষাৎকার শেষ করলাম। এই সাক্ষাৎকার নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি, চিত্রা মুখোপাধ্যায়।